এই যে আমরা বেরিয়ে গেলাম দ্য ক্যাম্পস্টার রিসোর্ট থেকে। রাত্রিরে এইসব রাস্তা দিয়ে গেছিলাম আমরা ডিনার করতে কালকে। তো রাস্তা পুরো পিচ ডার্ক ছিল, কিছু দেখা যাচ্ছিল না, খুব ভয় লাগছিল সত্যি বলতে। এখন ডে লাইট অবভিয়াসলি, এবং জঙ্গলটা কীরকম সেটা মোটামুটি একটা আইডিয়া হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে কোয়াই ব্রিজে, যেটা আর কি সবাই আমরা জানি দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই বলে বিখ্যাত। এটা হচ্ছে ওয়ার মিউজিয়াম, এই তখনের একখানা লোকোমোটিভ, আই লেস্ট উই ফরগেট। গাড়ির ড্রাইভার হাত ধরে নিয়ে গেছে। এখানে আমরা এসেছিলাম, গাড়ির ড্রাইভার হাত ধরে নিয়ে গেছে। খুব ভালো করেছে, নামিয়ে দিয়েছে গাড়ি থেকে। বলো হাত ধরে নিয়ে গেছে, এটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে লেখা রয়েছে, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II দ্য জাপানিজ ইউজ দিস ট্রেন ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ অ্যামিউনিশনস টু এক্সপ্যান্ড দ্য ফাইট ইনটু ইন্ডিয়া অ্যান্ড বার্মা। ভাবা যায়। আমি ছোটবেলায় একটা গেম খেলতাম কমান্ডো ছিল, ছোটবেলা মানে আমার কলেজ লাইফে। গেমটা দুর্ধর্ষ ছিল এবং গেমটা পুরোপুরি থাইল্যান্ড আর বার্মা ওয়ার্ল্ড ওয়ার II এর ব্যাকড্রপে ছিল। তো তার মধ্যে কোয়াই অনেক ছিল। আমি যখন ওকে বললাম যে আমরা ক্যাম্পিং করব কোয়াইয়ের নদীর পাড়ে, তখন বলছে আমি কোয়াই নদী, আমি কোনোদিনও ভাবিনি যে আমি কোয়াই নদীতে দেখতে যেতে পারবো। হ্যাঁ না, মেরাপিটা ছিল, আমি জানতাম আগে থেকে। যাই হোক, চলো তোমাদের ছবি তুলে দিই এখানে। আমি এখানে ছবি তুলে গেছিলাম এইখানটায় দাঁড়িয়ে। জায়গাটা কিন্তু একটা পার্সোনাল প্রপার্টি, এবং এক ভদ্রলোক যিনি 60 বছর বয়সে গিয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, তিনি এবং তার ফ্যামিলি মিলে এই জায়গাটা পুরো বানিয়েছিলেন। হ্যাঁ, এবং তার মেয়ে এখন দেখভাল করেন। তিনি ওয়ার্ল্ড ওয়ার II এর ব্যাপারে ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন এবং মানে ইউজ টু টেক গ্রেট ইন্টারেস্ট ইন ওয়ার্ল্ড ওয়ার II, মানে পুরো এন্টায়ার সাবজেক্টটা। এবং ইন্ডিয়া, চায়না, কম্বোডিয়া বিভিন্ন জায়গা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ হওয়া জিনিসপত্র সব এখানে এসে উনি জড়ো করেন, করে তারপরে এই মিউজিয়ামটা পুরো তৈরি করেছেন। আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে, খুব ভালো লাগলো দেখে। থাইয়ের পিছনেই আমি দেখাই, এই যে এই যে আমাদের কি হয়েছে, মেশো হ্যাঁ সেই হেলিকপ্টারটা, ওর মেশোকে একটা হেলিকপ্টার দিচ্ছে শ্রীকান্ত, সেইটা বলছে। হ্যাঁ, আর এই যে ফাইনালি এই যে দ্য ব্রিজ। এই ব্রিজ বানাতে গিয়ে 1 লাখ লোক মারা গেছে, মানে জাপানিজরা মেরেছে। তুমিও তো একসময় কি মানে নিষ্ঠুর ছিল, আর এখন ঠিক তার বিপরীত হচ্ছে। হ্যাঁ, আর আমার স্যান্ডউইচটা কই? আমার ফেভারিট স্যান্ডউইচ, আমার ভীষণ ভালো লাগে 7-11-এর স্যান্ডউইচ। প্রচুর খাবার দাবার এখানে ভালো লাগে। তুমি বললে ললিপপ আছে, ওইদিকে ললিপপ। দিদি তোমার জন্য কেক নিয়েছে। নুডলস খাবে? না, আমি কিছু খাবো না, পেট ভর্তি। আমার স্যান্ডউইচটা পাচ্ছি না তো। ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, এগুলো পর্ক আছে মা। আচ্ছা আমি দেখছি। এটা চিজ, এই তো। হ্যাঁ এইটা টোস্টেড চিজ। হ্যাঁ এটাই দুটো নিয়ে নাও, ভীষণ টেস্টি লাগে খেতে আমার এটা। এটাতে হচ্ছে ক্রোসা আছে, সসেজ আছে, কিছু সসেজ চিজ দিয়ে বানানো করছে। ওই যে ওখানে স্যান্ডউইচটা আমাদের গরম হচ্ছে। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি স্যান্ডউইচটা নিয়ে। আমরা যেটা ছিলাম না যে জায়গাটা, ওটা তোমার একটু গ্রামের ভেতরে, জঙ্গলের ভেতরে ছিল। এটা হচ্ছে প্রপার কাঞ্চনাপুরি সিটি বলতে পারো। এখানে হোটেলস আছে, যেরকম আর কি আমাদের ওই পার্ক স্ট্রিট এরিয়া বা নিউ মার্কেট এরিয়াটা যেরকম জমজমাট হয় সেরকমই। অ্যান্ড এইখানেই ওই ব্রিজটা আছে যেটা তোমাদের দেখালাম। তো আমাদের এবার আমরা ব্যাংককের দিকে বেরিয়ে যাব। আমাদের মোটামুটি এখানে যা যা করার ছিল করে নিয়েছি। আর এখানে একটা সাফারি হয়, সাফারি পার্ক আছে, কিন্তু যেহেতু আমরা পাটায়াতে আমরা টাইগার সাফারি করেছি সেহেতু ওটা রিপিট করছে না। প্লাস টিকিটসগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, লাইক একবার এরকম টাইপের তোমার কিছু সাফারি বা কিছু করলে 7-8 হাজার টাকা করে খরচা আছে টিকিটের পিছনে। তো এই জন্য একবারই ঠিক আছে, আবার পরে যখন আসবো তখন আবার পরে দেখা যাবে। এই যে মামুনিয়ার ছেলে ভিতরে বসে আছে, আমরা একটু ব্রিজটা দেখে আসি। আমরা ঠিক ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন দেখা যাচ্ছে রেল লাইনটা। হ্যাঁ,
এই রেল লাইনটাই করা হয়েছিল, মানে দুটো ব্রিজ ছিল, একটা আয়রন ব্রিজ আর একটা হচ্ছে উডেন ব্রিজ। উডেন ব্রিজটা এখান থেকে 100 মিটার দূরে। তো এটার উপর দিয়ে মালগাড়ি, মানে অন্যান্য কার্গো ট্রেন যেত, প্যাসেঞ্জার ট্রেনও যেত। পুরোপুরি এই মোটিভটা ছিল হচ্ছে জাপানিজ আর্মি যাতে ইন্ডিয়া আর বার্মাতে অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে। আমি যখন 2013-তে এসেছিলাম মায়ের সাথে, আর পারুল বলে আমার একটা বান্ধবী আছে তার সাথে, তো তখন কিন্তু আমরা ওই মিউজিয়াম ঘুরেই চলে গেছিলাম, আর ওই মিউজিয়াম থেকেই ব্রিজের একটা ছবি নিয়ে নিয়েছিলাম। এতটা আর আমি আর হেঁটে আসতে পারিনি তখন, এই হচ্ছে ব্যাপার। আর প্লাস তখন না আমি এই ব্রিজটার ব্যাপারে এত কিছু জানতাম না গো, টিকলুর সাথে ব্যাপারটা জানতে পেরেছি। এই যে ও যাচ্ছে, ভাবা যায় আমরা কোয়াই নদীর উপরে দা ব্রিজ, তার উপর দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজটার এন্ড হচ্ছে ওপারে, অবভিয়াসলি আমরা যেতে পারবো না, আমরা অনেকটা গেছিলাম মাঝখানে অবধি। এখন 43 ডিগ্রিজ টেম্পারেচার। পারছি না, মাথা ঘুরিয়ে যাবে। তাও টিকলুর জন্য মাঝ ব্রিজ অবধি গেছি, কিন্তু আর সিরিয়াসলি দাঁড়াতে পারছি না। চলো, ব্রিজের মাঝামাঝি অবধি গেছিলাম আমরা। বলছি আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকেছি। পেট্রোল পাম্পে কম করে 5-6খানা শপিং মল রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে, লন্ড্রি সার্ভিস রয়েছে, কি নেই। পুলিশ আছে। জল, আমাকে জল কিনে দাও। কলা খাচ্ছে। ভেরি গুড। 7-Eleven যাবে কোথায়? ওইদিকে আছে। আর তুমি শুধু জল কিনে দিলেই হলো, এখানে পেয়ে যাবে জল। আমরা ব্যাংককে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের হোটেল হচ্ছে 8.8 কিলোমিটার মতো। আমরা 2023-এ ঢাকায় গেছিলাম, সেখানে ওরকম ভয়ঙ্কর ট্রাফিক দেখেছিলাম। এই মোটামুটি এটা মানে হচ্ছে 22 মিনিট লাগবে, আর ডিস্টেন্স হচ্ছে 2.6 মাইলস, মানে 3 কিলোমিটার একটু বেশি। এখানে আমরা শেষ এসেছিলাম 2018-তে, তো 7 বছর পরে আসছি, এবং একটা ডেভেলপিং দেশে যেরকম ডেভেলপমেন্ট হওয়া উচিত সেরকমই হয়েছে। মানে আগে যেরকম দেখেছিলাম তার থেকে একদম রিমার্কেবল কিছু চেঞ্জেস, কিন্তু তার সাথে সাথে সমস্যা আমার যেটা মনে হয় হয়েছে, রাস্তাঘাটে গাড়ি অনেক বেড়ে গেছে, সেই তুলনায় রাস্তা কম। বাকি স্কাইস্ক্রেপার্স, রাস্তাঘাট, ফুটপাথ, তারপরে বাকি অ্যামিনিটিস, রাস্তার ধারে পাবলিক টয়লেট, সব কিছু একদম মানে স্পার্কলিং ক্লিন। তো একটা ডেভেলপিং দেশে এটাই হওয়া উচিত যে যখন একটা মানুষ 2015-16-তে আসে, তারপরে আবার 5-6 বছর 10 বছর পরে আসে, একটা বিশাল বড় পরিবর্তন তার উইটনেস করা উচিত। সেরকম আমরা করছি আর কি, এবং যে জিনিসটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে হয় না কীরকম, কলকাতা আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। বম্বে, দিল্লিও মোটামুটি মানে ওই টুকটাক স্কাইস্ক্রেপার্স হ্যান ত্যান এদিক ওদিক হয়ে গেল, তাতে তো মানে সেরকম কিছু একটা জায়গার ডেভেলপমেন্ট নিয়ে বলা যায় না, ওভারঅল একটা গ্রোথ দরকার হয়, সেইটা আমাদের দেশে কোথাওই নেই, এবং সেটার দিকে কারো নজরও নেই। নজর হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রোথের উপরে। আমাদের দেশের তো শুনেছি কত 70% জিডিপি বোধহয় 1% লোকের হাতে রয়েছে। তো ইন্ডিয়াকে আমরা যে 3rd সুপার পাওয়ার বা 4th সুপার পাওয়ার যাই বলে থাকি না কেন, তো সেটা শুধু খাতা কলমেই, রাস্তাঘাটে সেটা কখনোই রিফ্লেক্ট করে না। যেটা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার মতো ছোটো ছোটো দেশ ইন্ডিয়ার তুলনায়, কম্পেয়ার টু ইন্ডিয়া, আগেন খাতা কলমে যে হাতে হাতে আমরা সেই ডেভেলপমেন্টগুলো দেখতে পাই, সেই চেঞ্জেসগুলো আমরা ফিল করতে পারছি। যে এত বছর পরে আবার এসছি, আমি দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। শুধু একমাত্র রাস্তার ট্রাফিকটাই একটা চিন্তার বিষয়, তো ওটা নিয়েও নিশ্চয়ই এটা কিছু ভাবছে। মেট্রো নেটওয়ার্ক বাড়াচ্ছে হয়তো। আমরা এখন একটা মেট্রোর আন্ডারপাস দিয়েই বেরোচ্ছি। হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে রিসেপশন। তো আমার 3000 টাকা দিয়েছে আবার। হ্যাঁ 3000 টাকা গেছে এর পিছনে।
না বলো, না বলো বলো। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। খুব সুন্দর। আমাদের কত তলায় রুম দেয়। ছাদে দিয়ে দিলে কি হবে? বলে যদি ছাদের রুম হয়েছে আপনাদের। এই হোটেলের সমস্যা একটাই যে অ্যামিনিটিস গুলো একটু ওল্ড এজ মতন আছে, ওল্ড এজ হোম, কিন্তু লোকেশন হচ্ছে সুপার লোকেশন। এখান থেকে কলকাতা খুব কাছে, এই সোজা গিয়ে ডান দিকে গেলেই আমাদের বাড়ি। আর এখানে সব দোকান বা লোকেশনটার ব্যাপারে কিছু বলে হোটেলের। আমি প্রথমে এটাকে আমি ঘর ভেবেছি, এই রুমটাকে একদম ঘরের মধ্যেই রিসেপশন রয়েছে। কত কিছু জিনিস খালি দেখবো আর ওই দেখো বাচ্চাটা কি করছে। আমি ঢুকেই হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে খাবারের অর্ডার দিলাম। এখানে ব্যাগ রেখেছি, এই টেবিলে বসে খাবো। খুব সুন্দর রেস্টুরেন্টটা, খুব চিপ, খাবার দাবার দাম খুব কম। আশা করি কোয়ালিটিও ভালো হবে, কারণ এটা 4-star হোটেল। খাবার চলে এসছে অলরেডি। এটা হচ্ছে আমাদের রুম 405। হ্যালো ম্যাডাম, স্বাদিকা। হাউ ডু ইউ লাইক দ্য রুম? খুব সুন্দর, দেখা সবাইকে। হ্যাঁ, তো আমাদের রুমে ঢুকেই হচ্ছে দুটো বেড পাতা আছে। এটা একটা এক্সিকিউটিভ সুইট রুম এবং আমার তো খুব টেনশন ছিল, কেন কি বললামই যে হোটেলের অ্যামিনিটিস গুলো একটু পুরনো, কিন্তু আভিজাত্যটা ধরে রেখেছে। এবং এখান থেকে একটু দূরে হচ্ছে বায়াক স্কাই হোটেল। আমরা আছি বায়াক সুইটে, বায়াক স্কাইয়ে যাব। ওটা হচ্ছে 83টা ফ্লোর আছে ওখানে, আর এখানে 43টা। তো আমরা এই মুহূর্তে আছি 40 তলায়। আচ্ছা, এখানে একটা ছোট্ট কিচেনেট, ছোট না বেশ ভালোই কিচেনেট একটা আছে, বড়। তো আমি বললাম এখানে রান্না বান্না করা যায়, বললো সব করা যাবে কিন্তু বেশি ইন্ডিয়ান কারি বা কিছু না। তো মাঝে ঠিক আছে, আমাদের অত রান্নার কিছু নেই, আমাদের বাইরেই খাবো। থাইল্যান্ডে আমাদের ব্যাংককে স্পেশালি, যেহেতু আমি আর মা অনেকবার এসেছি, সেহেতু আমাদের দুজনের অনেক ফেভারিট জায়গা আছে, সেখানে যাব। এখানে একটা ডাইনিং টেবিল আছে, ভীষণ সুন্দর, আর চেয়ারগুলো এতটা ছড়ানো, বসে খুব আরাম। ঠিক আছে, এখানে 4টে বোতল জল দিয়েছে, চা কফি দিয়েছে, এই যে। এবং এই ভিউটা 43rd ফ্লোর থেকে ব্যাংককের একটা দুর্ধর্ষ ভিউ। বাট এটা ব্যালকনি ডোর ইজ নট ওপেন, এটা খোলার জন্য, যেহেতু দেখতেই পাচ্ছ কার্নিশটা একটু নিচু আছে আর কি। এই দরজাটা খোলা যাবে, বাট নিচে ম্যানেজমেন্টের কাছে সই করে আসতে হবে যে যদি কেউ পড়ে যায় বা কিছু পড়ে যায় তার পুরো দায়িত্ব তোমাদের। তো জানি না এটা কি করবো মা, এটা খোলা হবে কি হবে না? এখানে একটা খুব সুন্দর টিভি আছে, এখানে একটা ফ্রিজ আছে যেরকম যা থাকে। অ্যান্ড দেন তারপরে এটা হচ্ছে বেডরুম। বেডরুমটাও খুবই সুন্দর, আগেন যেরকম বললাম একটু পুরোনো দিনকার মতন সাজগোজগুলো, বাট ভেরি পরিষ্কার, ভেরি সুন্দর অ্যান্ড ভেরি সস্তা। ইন রুম ডাইনিং ভীষণ সস্তা। অ্যান্ড আগেন একটা ছোট্টখাটো, মানে ছোটখাটো না, বেশ ভালোই একটা ভিউ ফ্রম 43rd ফ্লোর। এই যে 43rd ফ্লোর থেকে ভীষণ সুন্দর একটা ভিউ আছে। তো আগামী 3 দিন আমরা এখন এখানে আছি এবং ওখানে আমরা ছুটিয়ে এনজয় করব। তো এই হচ্ছে আমাদের এক্সিকিউটিভ রুম, বায়াক সুইট হোটেল এটা। এখানে এটা সাজগোজ করার জায়গা আছে, এই যে। আর এখানে একটা ওয়াশরুম আছে, এই যে এখানে ওয়াশরুম আছে, এখানে স্নানের জায়গা আছে। খুবই সুন্দর রুমটা, আমার তো খুব পছন্দ হয়েছে, বাকিদেরও। এই যে এই আসবাবপত্রগুলো একটু পুরনো, বাট দ্য গুড থিং ইজ কি খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড হোটেলটার লোকেশন এত ভালো যে বারবার ট্যাক্সি ভাড়া এবং বারবার অটো ভাড়া বা টোটো ভাড়াতে যাবে না। এখানে নিচে নেমেই প্রচুর শপিং এর জায়গা আছে এবং যত ঘোরার জায়গা সব আশেপাশে। হ্যাঁ, এখান থেকেই আমরা ঘুরে বেড়াবো, সব দেখবো টেকবো। এবং যেটা আমাদের প্ল্যান ছিল যে রাত্রিবেলা বাপ ছেলেকে ঘুম পাড়িয়ে মা বিটিতে আমরা একটু ঘুরে আসবো। ঠিক আছে, তাহলে পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, আর ভীষণ ভালো লাগছে, ভালো মতো রিল্যাক্স করা যাবে। ওই যে আমি যেরকম বলছিলাম, সব জিনিসটা এখান থেকে দেখতে পাবো, বেশ ভালোই লাগছে। গ্রেট ফুড, লিমিটেড অপশন যা দেখলাম, কিন্তু খাবার খুব ভালো এবং অস্বাভাবিক চিপ। বিল্ডিংটা সুন্দর চিকমিক চিকমিক করছে, দেখো মা, পুরো ডিজাইন নামছে উপর থেকে। ওইবার থেকে আমি এটাই দেখছিলাম, আলাম তোকে সব বলবো। সে দুবাইয়ের আছে না? হ্যাঁ হ্যাঁ, সসটা এত ভালো লাগে খেতে না। হ্যাঁ না, क्या बात है नाना।
এই থাই সসটা কি ভালো লাগে না খেতে না? এটা দারুণ জিনিসপত্র এসছে। আমি নিজে সব শুকা শুকা খেলাম। খাও, একটু খাও। এগুলো সব আমি খাবো একদম। আমি তুলছি। সে আমাদের হোটেল থেকে বেরোবার রাস্তা, বেরিয়েই মার্কেট প্লেস। একটু বৃষ্টি হচ্ছে বুঝলে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে, জায়গাটা ভালো চুজ করেছে। ওখান থেকে বেরিয়ে বেশ সামনে মার্কেট। এই সামনে যেটা রয়েছে এটা হচ্ছে মেন বায়োস্কাই হোটেলটা। 83 তলায় আমরা ওই 2018 যখন এসেছিলাম ডিনার করেছিলাম একদিন, ওখান থেকে এটা পুরো রিভলভিং একটা রেস্টুরেন্ট রয়েছে। এবারও যাবো, দেখবো। এখন প্রাতুনাম মলে ঘুরছি, আর প্রচুর জিনিসপত্র, কাফতান টাফতান থেকে আরম্ভ করে জামা কাপড় অ্যান্ড ইলেকট্রনিক্স, সুন্দর সুন্দর পার্স, সুন্দর সুন্দর ব্যাগস। চলো কি কি শপিং করবো এখান থেকে বা কার জন্য কি নিলাম সেগুলো সবই বাড়ি গিয়ে একটা হল করবো। তুমি এদিকে এসো। এই টাইপের কাফতান টাইপের ড্রেসগুলো একটা জামা কিনে দিল না। কাকে দিলাম না জামা কিনে? টিয়াকে জামা কিনে দিল না। এদিকে এদিকে তাকিয়ে বলো, কাকে বলো? টিয়াকে জামা কিনে দিল না। এই তো এটাই টিয়ার জন্য নিচ্ছি। এটা হবে না। এটা টিয়ার হবে না? এটা করে দে। ঠিক আছে, আমি টিয়ার জন্য ক্লিপ কিনেছি, যে মাথার ক্লিপ কিনেছি তো টিয়ার জন্য। না, জামা কিনে দাও। জামা। আচ্ছা ঠিক আছে। আমরা সব বাড়ি চলে এসেছি, ডাম ডুম সব জিনিসপত্র কিনে। এই দেখো এগুলো কবে পরবো, কবে কি ইউজ হবে কিচ্ছু জানি না, আদৌ কোনোদিনও পরবো কিনা কিচ্ছু জানা নেই। আমার কাছে এখনো এমন জামা কাপড় অনেক কিছু আছে যেগুলো আমি মালয়েশিয়া থাইল্যান্ড থেকে অনেক কিনেছিলাম 2013-2015-তে। আর ছিল টাকা না ছিললেই হলো, তাই না মা? যেগুলো আমি কোনোদিন পরি না। বাবলু তো আমরা গ্র্যাবে জল আনিয়েছি, ঠিক বললো, স্ট্র দিয়ে খাবো, এই জল স্ট্র দিয়ে খাবো। আমরা তো ইন্ডিয়ান, আমরা গাদা গাদ করে খাই, তাই না মা? জল দিয়ে ওকে গাদ করে এত ভদ্রভাবে জল খেতে হয়ে গেল। তাহলে রেখে দাও পুতুলের জন্য, রেখে দেখো সাজাতে বসে গেছে। যাই হোক, তো আমরা ঘরে এসে গেছি, জিনিসপত্রগুলো তোমাদের পরে দেখাবো। আর টিকলু ভেবেছে, আমি তাই ভাবছি 100 ভাটে 1.5 লিটারের ছোটা বোতল তাই দেয় নাকি। তো এখানে আমাদের খাটটা আছে, তোমরা দেখেছো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে খেলাম ডাল ভাত। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আমাদের খাট থেকে শুয়ে, ভীষণই সুন্দর একটা ভিউ আছে পুরো ব্যাংকক শহরে। হ্যাঁ, আর এবার এখানে আমি আর টিকলু শোবো মোস্ট প্রবাবলি, আর এখানে সিম্বু আর মা শোবে। ও শুয়ে পড়েছে অলরেডি, শুয়ে পড়েছে ওরা। আর এদিকেও একটা দুর্ধর্ষ একটা ভিউ আছে পুরো ব্যাংকক শহরের। এখনো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে। ভেরি বিউটিফুল ব্যাংকক সিটি। মলসগুলো সব বন্ধ হয়ে গেছে, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এতটাই রাখি, দেখা হচ্ছে কালকে। বাই বাই।